বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতন এবং ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারিসে বসবাসরত বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দলিত ও আদিবাসী সহ বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় ধারাবাহিকভাবে নিপীড়ন, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়ে আসছেন। এই নির্যাতন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি কাঠামোগত ও দীর্ঘদিনের সমস্যা। বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ড, ধর্ষণ, অপহরণ, জমি ও সম্পত্তি দখল, উপাসনালয়ে হামলা, জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করা এবং নির্বিচার গ্রেফতারের মাধ্যমে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সমাবেশে উপস্থাপিত তথ্যে বলা হয়, 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সংখ্যালঘুদের লক্ষ্য করে 2184টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আরও 489টি সহিংস ঘটনা নথিভুক্ত করা হয়। শুধুমাত্র 2025 সালের ডিসেম্বরে 4 জন সংখ্যালঘু নিহত হন। 73টি ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় এবং 90টি সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটে। বক্তারা বিশেষভাবে 2025 সালের 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওই ঘটনায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু পোশাক শ্রমিককে ধর্ম অবমাননার অপ্রমাণিত এবং পরবর্তীতে মিথ্যা প্রমাণিত অভিযোগে কর্মস্থল থেকে তুলে নেওয়া হয়। পরে উগ্র জনতার হাতে তাকে হত্যা করে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়। বক্তাদের মতে এই ঘটনা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যর্থতার একটি ভয়াবহ উদাহরণ। সমাবেশে আরও বলা হয়, সংখ্যালঘু জনগোষ্ঠীর জনসংখ্যা 1946 সালে যেখানে ছিল প্রায় 30%, বর্তমানে তা কমে 9%-এরও নিচে নেমে এসেছে। ভয়, সম্পত্তি হরণ ও কাঠামোগত প্রান্তিককরণ এই সংকটকে আরও গভীর করেছে বলে অভিযোগ করা হয়। বক্তারা ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, এই ঘোষণা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন, সহিংসতা ও হুমকির বাস্তব চিত্র প্রতিফলন করে না। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সমাবেশ থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক মনোযোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। আজ আমরা প্যারিসে বসবাসকারী সকল সনাতনীরা একত্রিত হয়েছি প্যারিসের রিপাবলিক চত্বরে। তো আজ থেকে 17 মাস পর্যন্ত, এর আগেও যদি প্রতিনিয়ত আমরা সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছি, কিন্তু এই 17 মাসের ইতিহাসে এমন কোনো দিন নাই, এমন কোনো ঘন্টা নাই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে না এবং অন্যায়ভাবে নিরীহ সংখ্যালঘুদের প্রতিনিয়ত ওদেরকে হত্যা করে মারছে, ধর্ষণ করতেছে, এরকম হাজার হাজার ঘটনা ঘটতে আছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনা আমরা সুবিচার পাইনি। তো আমার মতে যখন থেকে এই বাংলাদেশের নির্যাতন এখন পর্যন্ত যতগুলা ঘটনা ঘটেছে সবই নিরপরাধ ব্যক্তির সাথে হয়েছে এবং সংখ্যালঘুদের সাথে হয়েছে। তো সুতরাং যখন আমরা দেখছিলাম ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন, তো মনে খুব আশা জাগছিল যে হয়তো উনি শান্তিতে নোবেল পেয়েছে, হয়তো আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু আজ অবধি কোনো ধরনের শান্তি কি, বরঞ্চ এখন আমরা জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছি। প্রত্যেকটা সংখ্যালঘু এখন ভয়ে দিনাতিপাত করতেছে। সুতরাং উনি এমনও আছে যে উনি সারা পৃথিবীতে বলে কয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নাকি নিরাপদে আছে। আমি ওর নিরাপদ হিন্দুরা যে নেই, ওর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতিত ছিল এবং বর্তমানও আছে এবং ভবিষ্যতে যে কি হবে তা নিয়ে আমরা আশঙ্কায় আছি। সুতরাং আমি এই নিয়ে বিশ্ববাসীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দয়া করে আপনারা বাংলাদেশের হিন্দুদের পাশে থাকুন, হিন্দুদের রক্ষার্থে যা করতে হয় আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। প্লিজ, আপনাদের কাছে এটাই অনুরোধ। সবাই যেন আমরা অস্তিত্ব নিয়ে বাঁচতে পারি, এটাই আমাদের দাবি।
ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ আমার সাথে কথা বলতে এসছেন। আমাকে কিছু কিছু জিনিস জিজ্ঞেস করেছেন, সেগুলো সম্পর্কে কিছু বলার জন্য। আসলে বলার অনেক কিছু আছে, কিন্তু আহ, মানে যা কিছু ঘটছে এটা তো সবাই জানে। সবাই জানে, হয়তোবা বাংলাদেশ থেকেও কোনো সংবাদ মাধ্যম সঠিকভাবে কোনো কাজ করতে পারছে না। তাদের স্বাধীনতা আগেও কম ছিল হয়তো, এবং এখন তো নাই বললেই চলে। সেটা আমরা যেমন কদিন আগে প্রথম আলোর যে সম্পাদক মতিউর রহমান উনিও বলেছেন যে এখন সংবাদপত্রের স্বাধীনতার বিষয় না, বিষয়টা হচ্ছে সাংবাদিকরা আসলে বেঁচে থাকতে পারবে কিনা। ব্যাপারটা এরকম, অর্থাৎ তাতেই বোঝা যায় যে অবস্থাটা কি। কিন্তু দেশে যেসব ঘটনা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা পাই, সেগুলো এতটাই ভয়াবহ। সেগুলো তো আমি যেরকম জানি আপনারাও জানেন। এখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটার বিরুদ্ধে ভয়েস রেজ করার বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় হচ্ছে, বাংলাদেশের ভেতরেও হচ্ছে যতটুকু পারছে। বাংলাদেশের বাইরে যারা বসবাস করছে আমরা, তারাও নিশ্চয়ই করছে। সেই সূত্রেই আজকের এই আয়োজন, আজকের এই প্রতিবাদ সভা। কিন্তু আমার কাছে মনে হয় একদম অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, যেমন আমরা দেখলাম এই হবিগঞ্জে ঠিক অগাস্ট মাসে গত বছর মানে 24-এর আন্দোলনের সময় অগাস্টে হবিগঞ্জের একটা থানায় যে ঘটনা ঘটেছিল, সেটা তো আমরা আবার নতুন করে বিষয়টা প্রসঙ্গ আসতো। যেমন এসআই সন্তোষের যে হত্যাকাণ্ডটা, সেটা যে স্বীকার করেছে, নিজে পুলিশ অফিসে এসে নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে সে এই থানা পুড়িয়ে দিয়েছে তার নেতৃত্বে, এবং এসআই সন্তোষকেও আগুন দিয়েছে সে নিজেই। এখন তারপরও তাকে কিন্তু পুলিশ খুব বেশিক্ষণ অ্যারেস্ট করে রাখতে পারেনি। তার কারণ হচ্ছে মানে আজকে সরকারের সাথে যারা ওতপ্রোতভাবে আছে, তারাই বিভিন্ন রকম হুমকি দিচ্ছে যে 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে, আজকের মধ্যে ছেড়ে দিতে হবে, নাহলে নির্বাচন করতে দেওয়া হবে না। এই যে বিষয়গুলো, তার মানে কি বোঝা যায়? আজকে যে নির্যাতনগুলোর ঘটনা ঘটছে, এগুলো কিন্তু আসলে যারা ক্ষমতায় আছে আজকে, তাদের সুনিয়ন্ত্রিত, তাদের মদদেই ঘটছে। নমস্কার, আমি জয়া বর্মন বলছি ফ্রান্স থেকে, একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এবং একজন কর্মী হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিজের পক্ষ থেকে। আজকে আমরা এখানে রিপাবলিক চত্বরে সবাই একত্রিত হয়েছি দীপু চন্দ্র দাশের পক্ষে কথা বলার জন্য। একটা ম্যানিফেস্টেশনের আমরা আয়োজন করেছি এখানে। আমাদের প্রচুর কমিউনিটির মানুষজন এখানে আমাদের সাথে জড়ো হয়েছেন, তাদের ক্ষোভ জানিয়েছেন। আমরা সবাই জানি যে বিগত 1 বছর ধরে বাংলাদেশের যে এক্সট্রিম মাইনরিটিসদের উপর যেই অত্যাচার চলছে, সেটা আসলে খুবই দুঃখজনক এবং অ্যালার্মিং। যদিও এটা নতুন কিছু না, এটা অনেক বছর ধরেই আমাদের উপরে চলে আসছে, কিন্তু এইভাবে সরাসরি আমাদেরকে টার্গেট করে পুড়িয়ে ফেলা, আমাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা, আমাদের মাইনরিটিসদেরকে ব্লাসফেমের মিথ্যা অ্যাকুজেশন দিয়ে তাদেরকে অত্যাচার করা, এই জিনিসগুলো আসলে খুবই খুবই অ্যালার্মিং। এবং এইগুলোর প্রতিবাদ করার জন্য আমরা আজকে এখানে এসেছি, জড়ো হয়েছি, আমাদের ক্ষোভ জানিয়েছি। এমতো অবস্থায় ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিসিশন বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করা, সেটা আসলে একটা ডিপ্লোম্যাসির প্রোপাগান্ডার মাধ্যমেই হয়েছে। কেন কি, যেটা বাংলাদেশের রিয়ালিটি আর যেটা ইউরোপিয়ান ইউনিয়নকে বলা হচ্ছে বা বলা হয়েছে, সেটার মধ্যে বিশাল একটা তফাৎ, এবং এই তফাৎটা হয়েছে ডিপ্লোম্যাটিক প্রোপাগান্ডার মাধ্যমে। তো আমরা ডেফিনেটলি এই ডিসিশনের বিরুদ্ধে কন্টেস্ট করছি, এবং এই ডিসিশন যেন আবার তারা রিএক্সামিন করে সেটার জন্য আবেদন জানাচ্ছি।
এর সাথে সাথে আমাদের এখানকার যারা আছেন, আমাদের মাইনরিটি কমিউনিটির জন্য যারা কাজ করেন, সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা যাতে একসাথে হয়ে কাজ করতে পারি। আমাদের এখন একত্রিত থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় যদি আমরা আমাদের নিজেদেরকে সেভ না করতে পারি, নিজেদের অস্তিত্বের রক্ষার্থে কথা না বলতে পারি, তাহলে আমরা আসলে দিন শেষে ব্যর্থ। সবাই সবাই সবাই